স্বল্প বুদ্ধি, মেধা, প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, ট্রেড অ্যান্ড বার্টার তথা আমাদের জীবনের একদম চাইল্ডহুড ফেজ অর্থাৎ 1 বছর থেকে মোটামুটি অ্যাডোলেসেন্ট এজ পর্যন্ত এবং মোটামুটি বয়সের শেষের দিকে 66-67 পর থেকে জীবনের মোটামুটি শেষ ভাগ পর্যন্ত যে প্ল্যানেটের ইনফ্লুয়েন্স বা প্রকৃতি দ্বারা আমরা মূলত গভর্নড হই বা পরিচালিত হই সে হচ্ছে মার্কারি, বুধ, যাকে আমরা টাইনি প্ল্যানেট বা বালগ্রহ অনেক সময় বলা হয়ে থাকে। তো যাই হোক, এই বুধ আগামী 27 ফেব্রুয়ারি সে তার রাশি পরিবর্তন করে কুম্ভ থেকে তার ডেবিলিটেটেড স্টেট অর্থাৎ মীন রাশিতে দ্যাট পার্টিকুলার রাশি ইজ কল্ড দ্য ডিপ নলেজ, ডিপ থট, স্পিরিচুয়াল নলেজের অ্যাপ্লিকেশন, প্রিচিং, এবং যে নলেজের তল পাওয়া খুব মুশকিল এবং যেখানে স্পিরিচুয়াল নলেজকে গুরুদেব বা গুরুদেবরা যেভাবে সাধারণ মানুষের কাছে অত্যন্ত সহজলভ্যভাবে কোনো বক্তব্যকে পরিবেশিত বা মানুষের একটা সাধারণ মানুষ যে সেই স্তর পর্যন্ত পৌঁছানোর থেকে অনেকটা নিচে আছেন তখনও তার কাছে একদম প্রাথমিক পর্যায়ে ব্যাপারটা অত্যন্ত সাধারণ কথায় এবং বাস্তবের সাথে অত্যন্ত সাদুর্যপূর্ণ রেখে পরিবেশিত করে সেই ঘরের নাম হচ্ছে মীন। এবং যেই রুমকে আমরা কালপুরুষের দ্বাদশ বা কালপুরুষের ফিট পোর্শন দিয়ে দেখানো হয় এবং দ্য রুম অফ স্যালভেশন একে বলা হয়, মোক্ষের রুম, এবং এর দ্বাদশ ভাব শনির মন্ত্রিকণ, যেখানে শনি এখন অলরেডি মার্গী গতিতে রয়েছে। আজকে আমি ভিডিও করছি 22 ফেব্রুয়ারি। আমি জানি না আপলোড কখন হবে, কারণ আপলোডিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, সেটা মার্চ মাসটা প্রায় পুরোটাই থাকবে, তারপরে আবার পরিস্থিতি ঠিক হয়ে যাবে। তো যখনই হোক আশা করি শুনতে পারবেন। তা আমি এই বিষয়টা নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব, খুব ব্রিফ আলোচনা এবং লগ্নগত পরিপ্রেক্ষিতে আলোচনা হবে। তবে আমাদের আলোচনা এখানে থাকবে বুধ যেহেতু মীন রাশিতে প্রবেশ করে 15ই মার্চ সে বকরি গতি নেবে, অর্থাৎ 15ই মার্চ গিয়ে সে বকরি হবে এবং পুনরায় নিচের দিকে নামতে থাকবে এবং আলটিমেটলি 7ই এপ্রিল সে গিয়ে মার্গী হবে। তো আমাদের আলোচনা থাকবে আজকে 15ই মার্চ পর্যন্ত। যখন সে বকরি হবে তার পরের আলোচনা বা তার প্রেক্ষাপটটা সম্পূর্ণ ডিফারেন্ট হবে। যদি আজকে সময় থাকে তাহলে মীন রাশিতে যে 5টা প্ল্যানেট বা 29 তারিখ যেদিন 29শে মার্চ যেদিন গ্রহণ আছে সেদিন শনিচন্দ্র একসাথে প্রবেশ করবে মীন রাশিতে। তো সেই দিনই সূর্যগ্রহণ আছে, যদিও সেটা এখান থেকে দৃশ্য নয়। এই গ্রহণের 174 দিন বাদে যে গ্রহণ সংগঠিত হবে সেদিন হচ্ছে মহালয়া, সেপ্টেম্বর মাসে। সেই গ্রহণ আমরা যেখানে এখন কলকাতায় বসবাস করি সেখান থেকে দৃশ্য থাকবে, কিন্তু গ্রহণের ইম্প্যাক্টও থাকবে। সেটা নিয়ে যদি বলার হয় বলে দেব, কারণ অনেকবার বলেছি বিভিন্ন রাশিতে তার ভাবগত কিছু ফল প্রকারভেদ থাকে, কিন্তু মোটামুটি গ্রহণের একটা নেগেটিভ ইম্প্যাক্ট সবসময় থাকে, সেটা দৃশ্য হোক বা অদৃশ্য হোক। আমাদের আলোচনা থাকবে আজকে বুধ 27 তারিখ আগামী রাত্রি 11টা 27 মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে কর্কট রাশির নবাংশে এবং সঙ্গে সঙ্গে ডেবিলিটেটেড হবে, কারণ শুক্র থেকে তার ডিস্টেন্স যখন বুধ এখানে প্রবেশ করবে শুক্র তখন 16 ডিগ্রি ক্রস করে থাকবে এবং যেদিন প্রবেশ করবে শুক্র তার 3 দিনের মাথায় বকরি হয়ে যাবে 3 তারিখ। আজকে সেই বকরি রিলেটেড অনুষ্ঠানটাও করে দেব এরপরে। তো এবং 15 তারিখ 15/3/2025 এই তারিখে গিয়ে বুধ বকরি হবে, সেটা হচ্ছে সকাল 11টা 54 মিনিটে বকরি হবে এবং যে নবাংশে অবস্থান করবে সেটাও বৃশ্চিকেরই নবাংশ। তো যাই হোক, আমাদের আলোচনাটা এইখানে থাকবে। এখানে খুব টেকনিক্যালি বুঝবেন, বুধ যেই না প্রবেশ করবে মীন রাশিতে তো সঙ্গে সঙ্গে তার রাহুর সাথে কনজাংক্ট হবে, কারণ রাহু মোটামুটি 4 ডিগ্রিতে অবস্থান করছে এখন। তো 15 তারিখ
15ই মার্চ যেদিন বুধ বকরি হবে সেদিন রাহু তার নক্ষত্র পরিবর্তন করে স্যাটার্নের নক্ষত্রের প্রথম চরণ থেকে বৃহস্পতির নক্ষত্রে লাস্ট চরণে প্রবেশ করবে। সেটা নিয়ে একটা সেপারেট প্রোগ্রাম পারলে করে দেব। তো কিন্তু বুধ রাহু কনজাংক্ট থাকবে 2 তারিখ পর্যন্ত, 2-3-2025। তো এই কনজাংশনটা ভালো নয়, কারণ বৃহস্পতি এখান থেকে তৃতীয় আছে এবং শনি দ্বিতীয় প্রবেশ করেছে। সারা পৃথিবীতে এই সময়টা সব থেকে বেশি ইলিউশন বা খুব খারাপ কথায় বললে মিথ্যা কথা বলার প্রবণতা থাকবে। যাদের ছকের, যারা অ্যাসেন্ডেন্ট দেখে ছক দেখেন, লগ্ন দেখে ছক দেখেন, তাদের ক্ষেত্রে লগ্নপতি সেকেন্ড হাউস, সেকেন্ডের সেকেন্ড হাউস মানে থার্ড হাউস, সেকেন্ড থেকে ফিফথ হাউস মানে সিক্সথ হাউস, সেকেন্ড থেকে এইটথ হাউস এবং সেকেন্ড থেকে 10th হাউস যদি ডিস্টার্ব থাকে, তারা হ্যাবিচুয়াল মিথ্যাবাদী হয়, মিথ্যা কথা বলে থাকে। তারা মিথ্যে কথা আমাদের জীবন চলতে আমরা কম বেশি সবাই বলে থাকি, কিন্তু সেটা কারোর ক্ষতি না করে। আমাদের অনেক ক্ষেত্রে বলতে হয়, পরিপ্রেক্ষিত বা পরিস্থিতি এমন সৃষ্টি হয়, কিন্তু বহু মানুষ আছে যারা হ্যাবিচুয়াল সেটা বলে, কোনো প্রয়োজন নেই তাও এটা বলে দিল। তো সেক্ষেত্রে আমি অনেক মানে যারা ধরুন, আমি যদি নেগেটিভ পার্সপেক্টিভে বলি, অসৎ লোকও মিথ্যা কথা বলে, কিন্তু তার প্রকৃতিটা সেটা অন্য জায়গায়, সে শুধু কাজের ক্ষেত্রে বলবে। কিন্তু কিছু মানুষ আছে যারা নর্মাল কথা বলতে বলতেও বলে, এটা হচ্ছে সেই ফেজ তৈরি হওয়া। অর্থাৎ সে একটা হ্যালুসিনেশনের বসে সেটা সে বলে দিতে পারে 2 তারিখ পর্যন্ত। তো 2 তারিখ থেকে 15 তারিখের মধ্যেও যে বলবে না সেটা নয়, তবে পরিস্থিতিটা একটু কম থাকবে, পরিপ্রেক্ষিতটা কম থাকবে, সেটা আবার গিয়ে খুব বেড়ে যাবে। সেটা ওই গ্রহণ, যেদিন সূর্যগ্রহণ সোলার এক্লিপস হবে সেদিন থেকে মোটামুটি ধরে রাখুন এপ্রিল মাসের 21 তারিখ পর্যন্ত এই মিথ্যে বলার প্রবণতাটা বাড়বে। তখন কিন্তু একটা বেশ বড় ফেজে থাকবে, 3 সপ্তাহ। তো 26শে ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ আজকে 22 তারিখ, আজ থেকে 3 দিন পরে 26শে ফেব্রুয়ারি থেকে পৃথিবীর, আগে আমি গ্লোবাল পার্সপেক্টিভে বলি, পৃথিবীর যারা পাওয়ারফুল অথরিটিস আছে, যারা পৃথিবীর, বা আপনি যদি ধরুন একটা গ্রামকে কেন্দ্র করেন, তো গ্রামের যিনি প্রধান আছেন, যিনি সেখানকার চালিকা শক্তি আছেন, বা ধরুন একটি বড় ফ্যামিলি, একটি কম্পাউন্ড ফ্যামিলি, সেক্ষেত্রে যিনি লিগ্যাল গার্জিয়ান আছেন বাড়ির, তার ক্ষেত্রে এই পৃথিবীর, এটা পৃথিবীর পার্সপেক্টিভে পৃথিবীর যে পাওয়ারফুল দেশ, পাওয়ার, কলিযুগে বহুবার বলেছি, পাওয়ার নির্ণীত হয় বৃত্ত দ্বারা। বৃত্ত এবং সম্পদ এবং পরিধি, অর্থাৎ কতটা ক্ষেত্রফলে বিস্তৃত রয়েছে আমার জায়গা এবং কতটা পরিমাণ সম্পদ আমার হাতে রয়েছে, তার দ্বারা পাওয়ার নির্ণীত হয় কলিযুগে। তো সেই রকম পাওয়ারফুল অথরিটিসদের মধ্যে যেগুলো বাক্যালাপ হয়, ধরুন সামিট হয়, বিভিন্ন রকম ধরুন বাইল্যাটারাল, ট্রাইল্যাটারাল বিভিন্ন রকম কথাবার্তা হয়, বা ধরুন চুক্তিপত্র হয়, এরকম যেখানে ডায়ালগ হয় বিভিন্ন রকম, এখানে না যে কোড অফ কন্ডাক্ট থাকে, এখানে বিভিন্ন রকম, যারা এসব বিষয়ে পড়াশোনা করেছেন তারা খুব সহজে বুঝতে পারবেন যে কোড অফ কন্ডাক্ট থাকে, সেটা না একটু বেশি রকম ডিপ্লোম্যাটিক বা ডিপ্লোম্যাসি থাকে এখানে খুব বেশি, এবং খুব বড় বড় ডিপ্লোম্যাটরা এক্ষেত্রে অংশ নেন। তো এখানে না ডিপ্লোম্যাসির থেকে অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবার প্রবণতা থেকে যাবে। মানে কথা বলবে, কথাটা যেন জাস্ট এরকম হতে পারে যে দুজন বন্ধু বলছেন, বা ধরুন এরকম হতে পারে যে একটা খুব হালকা ছলে যেরকম কথাবার্তা হয় সেরকম কথা হতে পারে। সেটা কিন্তু যেহেতু রাহু আছে, সেটা পাবলিকও হওয়ার প্রবণতা রয়েছে। তো মানে রিউমার ছড়াবে সেখান থেকে, এবং কিছুটা টু সাম এক্সটেন্ট প্রভোকেটিভও হতে পারে। কিন্তু এটাও কিন্তু গন্ডগোলের সময়, এই সময়টা গন্ডগোলের আছে। গন্ডগোল ইন দ্য সেন্স খুব ডিপ গন্ডগোল নয়, যেহেতু মঙ্গল ডাইরেক্ট হয়ে যাবে। জাস্ট আপনি আজকে অনুষ্ঠান করছে এখন থেকে 37 ঘন্টা পরে, তো ডাইরেক্ট হয়ে গেলে ব্যাপারটা কিছুটা হীনবল হয়ে যাবে। কিন্তু তবুও মঙ্গলের মোটামুটি একটা মিনিমাম লোকাল স্ট্যান্ডাই আসতে না 49 দিন সময় লাগে, যেদিন মঙ্গল ডাইরেক্ট হয়।
সেদিন থেকে। আর 7 তারিখ পর্যন্ত মঙ্গল খুব একটা ফল দেবে না, এক্সর্শন থাকবে 7ই মার্চ পর্যন্ত, একটু অ্যাবনর্মাল ফলই দেবে। তো সেদিক থেকে মঙ্গলকে পুরোপুরি মানে সেট অ্যাসাইড করা সম্ভব নয়, সরিয়ে দেওয়াটা সম্ভব নয়। পুরোপুরি কেন, আমি বলবো 70%ই সম্ভব নয়। মানুষের যে ব্যক্তিত্ব, বডি ল্যাঙ্গুয়েজ, কোঅর্ডিনেশন অত্যন্ত পোর হয়ে যাবে। মানে কোড অফ মানে মানুষের যে নর্মাল কানেক্টিভিটি সেটা কিন্তু খুব পোর হয়ে যাবে। আপনারা বিভিন্নভাবে দেখতে পারবেন, যারা ধরুন এই বিভিন্ন সফটওয়্যার বানানোর কাজ করেন বা বিভিন্ন ডিজিটাল ফরমেশনের কাজকর্ম করেন, যাদের ক্ষেত্রে ইন্টারনেটের খুব প্রয়োজন হয় প্রত্যেক মুহূর্তে। এখন অবশ্য সবাইকেই দেখি একটা ফোন নিয়ে বসে থাকে, কিন্তু যাই হোক, কিন্তু মানে ইন্টারনেটের জায়গাটাও খুব করবে। কথাবার্তা বলতে বলতে এমনিতেই কল ড্রপ হয়, এত ফোন, তো এটা এই সময় একটু প্রাধান্যটা বেড়ে যাবে। এগুলো হচ্ছে খুব ন্যাচারাল কিছু অভিব্যক্তি, সেটা তারা বুঝতে পারবেন আর কি। আচ্ছা, কোনো চুক্তি, কোনো এগ্রিমেন্ট, ইভেন কোনো ধরুন কোনো আমরা যে আবেদন করি কোনো জায়গায়, কোনো নোটিশ করি, কোনো সাবমিশন, অ্যাপ্লিকেশন, এই সমস্ত যেগুলো হয় সেগুলো, বা ধরুন আমরা কোনো লিখছি, আমাদের জমি জমা সম্পত্তি, প্রপার্টি, সেগুলো পরবর্তী কালের জন্য উইল করে যাওয়া যেটাকে বলে। এখন যদিও সেই প্রবণতা অনেক কমে এসেছে, কিন্তু যারা মানে যেটাকে ওয়াসিয়াতনামা বলা হয় সেই ধরনের, এ লেখার সময় ভীষণ কেয়ারফুল থাকতে হবে। কিন্তু মানে নর্মালি এই কাজগুলি যারা করে দেন তারা হচ্ছে প্লিডাররাই করে দেন, উকিলবাবুরাই তারা এই কাজকর্মগুলো করে দেন, তারা টেকনিক্যাল লিখে দেন। কিন্তু তবুও আমি বলবো আপনারা একবার প্রুফ দেখে নেবেন ভালো করে। বাড়িতে যিনি মোটামুটি লেখাপড়া বা এই ধরনের কিছু শব্দ আছে যেগুলো আইনের স্পেসিফিক শব্দ আছে, এই শব্দগুলোর সাথে মিনিমাম পরিচিত আছে, বা অনেক সময় গুগলে ফরম্যাটও পাওয়া যায়, তার সাথে একটু সাদুর্য রেখে পড়ে নেবেন। কারণ অনেক সময় অনিচ্ছাকৃতও কিন্তু ভুল হয়ে যেতে পারে, এ সময় প্রবাবিলিটি উইল বি দেয়ার। হ্যাঁ, খুব কেয়ারফুল থাকবে, না হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এবং ভেনাস যখন বকরি হয়ে যাবে 2 তারিখের পর থেকে, 2 মার্চের পর থেকে, এর প্রবাবিলিটি কিন্তু অত্যন্ত বেড়ে যাবে। দেখুন, বুধ সোজা দিকে যাচ্ছে 15 তারিখ পর্যন্ত, আর 2 তারিখ থেকে ভেনাস উল্টো দিকে আসছে। 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ভেনাসের অ্যাটলিস্ট কোনো মুভমেন্ট থাকবে না, 1 ডিগ্রি মতন নিচের দিকে নামবে। তারপরে ভেনাস টুকটুক করে নিচের দিকে নামতে থাকবে, বাট প্রাথমিক ক্ষেত্রে খুব স্লো নামবে। 41 দিন বকরি থাকবে সেই 13ই এপ্রিল পর্যন্ত। তো যার ফলে, এবং 41 দিনে যে দূরত্বটাও নামবে সেটা হচ্ছে মোটামুটি 16 ডিগ্রি থেকে 1 ডিগ্রিরও নিচে, তাহলে 16 ডিগ্রি ধরতে পারে। তো প্রাথমিক ক্ষেত্রে কম, আবার শেষের দিকে একেবারে কম, মধ্যেখানে একটা বকরি গতি থাকবে, একটা ওই 28 থেকে 30 মিনিটের মতন গতি থাকে। তো 12 তারিখ 12/3/2025 একদম ভোরবেলা 4:42 14 ডিগ্রি 36 মিনিট 2 সেকেন্ডে বুধ এবং শুক্রর মধ্যে মানে কি বলবো, বিপরীতধর্মী গতিতে প্রথম মিটিং হবে। অর্থাৎ বুধ একটু ফরওয়ার্ড মোশনে বেরিয়ে যাবে আর শুক্র নিচের দিকে নামতে থাকবে। তো এই সময়টা পর্যন্ত, মানে যখন বুধ মার্গী চলছে এবং শুক্র বকরি চলছে 2 তারিখ থেকে 15 তারিখ, তার মধ্যে 12 তারিখ আমি বললাম তারা যে পার্টিকুলার পয়েন্টে মিট হচ্ছে, এই সময় পর্যন্ত কিন্তু এই ব্যাপারগুলো মানে কি বলবো, আমাদের যত রকম ধরুন রেট্রোস্পেক্টিভ রিলেশনশিপ আছে, সেটা একজন পুরুষ মহিলা স্বাভাবিক রিলেশন হতে পারে, আবার একদম পারিবারিক রিলেশন হতে পারে, দুজন ভাই মধ্যে রিলেশন হতে পারে, দুজন বোন ভাই বোন, বা ধরুন বাড়ির কোনো লোক যাদের সাথে ধরুন রিলেশন ছিল কিন্তু বর্তমানে কোনো কারণে সম্পর্ক ভেঙে গেছে, বর্তমানে সেই সম্পর্কের আর
এক্সিস্টেন্স নেই, সেই সম্পর্কে কিন্তু একটা অদ্ভুত রকমের ফেলো ফিলিংস তৈরি হবে। এবং একটা যেটা বললাম রেট্রোস্পেক্টিভ একটা অনুভূতি তৈরি হবে, এবং চিন্তায় না বারবার এগুলো ঘুরে আসবে। কারণ বুধ এবং শুক্র দুজনেই তখন খুব স্লো থাকবে, কিন্তু দুজনের মোশন উল্টো দিকে থাকবে ইন প্রেজেন্স অফ রাহু। তো লট অফ হ্যালুসিনেশন উইল বি ক্রিয়েটেড। ইভেন খুব ইমোশনাল স্টেট নিয়ে যাবে, কিন্তু ভীষণ ইমোশনাল স্টেটে নিয়ে যাবে। যারা খুব কঠোর, অন্তত বাইরের দিকে কঠোরতা প্রদর্শন করার ক্ষমতা রাখেন, ভেতরে নরম হলেও, তারাও কিন্তু খুব নরম মনের হয়ে যাবে, চোখ দিয়ে জল চলে আসতে পারে। এবং যাদের ক্ষেত্রে মনে রাখবেন যে বৃহস্পতির অবস্থান কোনো অগ্নিকারক ঘরে আছে, মানে ধরুন মেষে, সিংহে বা ধনুতে, তাদের ক্ষেত্রে প্রবৃত্তি বেশি আসবে। যদি কোনো কারণে একদম মাঝামাঝি বরাবর থাকে, অর্থাৎ 13 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিটের মধ্যে থাকে, তাহলে বেশি হবে আর কি। ছকে যদি বুধের যে যে প্রভাব প্রতিপত্তি, সেটা যদি খুব বেশি হয়, খুব বেশি ডমিনেন্ট হয়, বুধ কেন্দ্রিক ছক হয়। বুধ কেন্দ্রিক ছক মানে তারা সবসময় বিভিন্ন রকম অ্যাডভাইজিং কাজ, বিভিন্ন রকম কোঅর্ডিনেশনের কাজ, বিভিন্ন রকম ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যালের বা ধরুন কমিউনিকেশনের কাজ, হালকা ধরনের আর্ট অ্যান্ড কালচারের কাজ, কিন্তু তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে। ধরুন ক্যামেরা রিলেটেড কাজ, বা ধরুন আর্কিটেকচার রিলেটেড কাজ, বা কোনো ছোটোখাটো যন্ত্রপাতি, টয়েস, যেগুলো খুব ইনোভেটিভ, নতুন নতুন করে রোজ বেরোচ্ছে। বা ধরুন এখনকার দিনে দেখবেন রান্নাঘরে একদম সবজি কেটে দেওয়া থেকে রান্না করে দেওয়া পর্যন্ত বিভিন্ন রকম যন্ত্রপাতি পাওয়া যায়। তো সেই রকম যেগুলো নিত্যদিনের প্রয়োজনে কাজে লাগে, এরকম ধরনের কাজ। হ্যাঁ, তো এই ধরনের কাজের সাথে যুক্ত ব্যক্তিদের কিন্তু কর্মক্ষেত্রে, অর্থাৎ 10th হাউসে কিন্তু কেওস সৃষ্টি হবে, বেশ কেওসটা কিন্তু বসের সাথে হতে পারে, কন্টেম্পোরারি কলিগসদের মধ্যে হতে পারে, বা সিনিয়র জুনিয়রদের মধ্যেও হতে পারে, অর্থাৎ আপনার থেকে যারা জুনিয়র তাদের সাথেও হতে পারে। ডিসিশন মেকিং যে আমাদের এবিলিটি আছে সেটাকে ভীষণ পুয়ার করবে। শুধু তাই নয়, হঠকারিতা আসবে, এবং যে হঠকারিতার বলে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে নেবেন যেটা কিন্তু আপনি এপ্রিলের 3rd উইকে গিয়ে বুঝতে পারবেন যে সেটা ভুল সিদ্ধান্ত ছিল আর কি। যারা বিভিন্ন রকম ধরুন কেপিও, বিপিও এরকম জায়গায় চাকরি করে, যাদের ডেটা আসে বিভিন্ন জায়গা থেকে, সেই ডেটার উপরে আপনারা কাজ করছেন এবং সেটাকে কাজ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন, তারা এরকম ডেটা রিলেটেড কাজকর্ম নিয়ে কাজ করছেন, খুব খুব সন্তর্পণে কাজ করবেন। এ সময় কোনো জায়গায় কিন্তু ভুলভ্রান্তি হতে পারে। বা ধরুন বিভিন্ন কোর্টে যারা না যাওয়াই ভালো আর কি, এ কারণে। তো ওখানে একজন ইন্টারপ্রিটার থাকেন, বিশেষত অনারেবল হাইকোর্টসগুলোতে তো অবশ্যই থাকে, যেখানে যদি আমাদের যে 22টা ভাষা আমাদের জাতীয় ভাষার মর্যাদা দেওয়া আছে, কেউ যদি সেই ভাষায় কথা না বলতে পারে তাকে কথা বলা হয়, কিন্তু সেটাকে ইংরেজিতে তর্জমা করার জন্য একজন তর্জমাকর বসে থাকে, একজন ইন্টারপ্রিটার বসে থাকেন, যে ভাষায় কথা বলুন ওই 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে। বা তারপরেও যদি জাজ অনুমতি দেন, অনারেবল জাজ যদি অনুমতি দেন, সে তার মাতৃভাষায়ও কথা বলতে পারেন, কোনো ডায়ালেক্টে কথা বলতে পারেন, সাবজেক্ট টু দ্যাট সেই কথাটা কিন্তু ইংরাজিতে তর্জমা হবে, যেটাকে কোর্ট অফ রেকর্ড বলা হয়। সেটা রেখে দেওয়া হয়, সেটা আমাদের মহামান্য একদম অ্যাপেক্স কোর্টেও পাঠিয়ে দেওয়া হয় তার একটা কপি, এবং যে কোর্টে সেরকম আলোচনা হয় সেই ধরনের হয়। ভীষণ ইম্পর্টেন্ট কাজ যারা এই কাজ করেন, এবং এরা ভীষণ ভাষার ওপরে এদের দক্ষতা থাকে, বুঝতেই পারছেন কোর্টের কাজ 100 বছর পরেও সেটা লাগতে পারে, এরকম ধরনের। তো এই ধরনের কাজ যারা করেন ভীষণ দায়িত্বপূর্ণ। তো খুব সাবধান শব্দ চয়নের ক্ষেত্রে। আমি জানি না একটা সময় টাইপিংয়ে লেখা হতো, আমরা যখন পড়াশোনা করেছি, এখন কিভাবে, এখন হয়তো কম্পিউটারে হয় বা কোনো সফটওয়্যার তৈরি হয়ে গেছে, তাতে হয়তো কাজটা করতে কিছুটা সেই নির্দিষ্ট সম্মানীয় ব্যক্তির হয়তো কিছুটা সুবিধে হয়, কিন্তু কাজটা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত টেকনিক্যাল। এটা যে কোনো লোককে বসিয়ে দিলে করতে পারবে না।
তো সেই ধরনের কাজ যারা করে থাকেন খুব সাবধান। ভাষা চয়নের ক্ষেত্রে কিন্তু গন্ডগোল হতে পারে। বা ধরুন যারা একদম কোনো রকম রিহার্সাল ছাড়া কোনো পথনাটিকা করছেন বা কোনো নাটক করছেন, উপস্থাপন করছেন, নাটকের ক্ষেত্রে সবচেয়ে কঠিন, কারণ কোনো রিটেক করার সম্ভাবনা থাকে না, সিনেমায় যেটা সহজেই হয়ে যায়। তো তাদের ক্ষেত্রেও কিন্তু খুব সাবধান। জনসমক্ষে কবিতা বলছেন, গান গাইছেন, সেক্ষেত্রে কিন্তু একটা এমন কিছু ফুটপ্রিন্ট রাখবেন যেটা যদি সামহাও আপনার মাথায় যদি সেই মুহূর্তে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা লাইন যদি আপনি ভুলে যান, সেটা যাতে আপনি দেখে নিয়ে বলতে পারেন, এই রিগার্ডিং ব্যাপারটা থাকবে। না হলে কী হবে, এম্বারেসিং হতে পারে সিচুয়েশন। এই ধরনের এক ধরনের বলতে পারেন যে একটা ঘেঁটে যাওয়া ব্যাপার হতে পারে, বিশেষত যারা কোঅর্ডিনেটিং করে। আমি কথা বলছি মানে কি, কোঅর্ডিনেট করছি, যদি 10 জনও শোনে, সে যেভাবেই বুঝুক না কেন তার বৃত্তি অনুসারে সে বুঝবেন আর কি। তো এটা একটা যোগাযোগ হলো, এই যোগাযোগের জায়গাটায় গন্ডগোল হতে পারে, বা যোগাযোগটা ভ্রান্তিকারক হতে পারে, কনফিউশন হতে পারে, সেখান থেকে রিউমার হতে পারে। কারণ বুধ রিউমারের কারক, যদি যখনই সে খারাপ সঙ্গে পড়ে যাবে রিউমার তৈরি করে দেবে। যারা বিভিন্ন সেলফ ইন্ট্রোস্পেকশন বা ধরুন এই সময় কাজ করতে চান, বা ধরুন নার্ভাস সিস্টেম ভেরি সেন্সিটিভ যাদের ক্ষেত্রে, তাদের কিন্তু প্রভাব পড়বে। ডাক্তারবাবু যেরকম ওষুধ দিচ্ছেন, যদি ওষুধ খান, বা যেরকম মেডিটেশন যোগা করছেন করুন, তবে যদি দীক্ষিত মানুষ হন, ইনিশিয়েটেড থাকেন, তাহলে নির্দিষ্ট প্রথাবদ্ধভাবে গুরুমন্ত্র জপ করবেন এবং শান্ত থাকার যতটা সম্ভব চেষ্টা করবেন। আইজ, স্কিন এবং বোন ম্যারো রিলেটেড জায়গাতেও প্রবলেম করবে। যাদের ব্লাড জেনারেশন সমস্যা রয়েছে, ছোট বাচ্চাদের যদি স্প্লিনে প্রবলেম থাকে, সেক্ষেত্রেও কিন্তু মানে কোনো শারীরিক প্রবলেম হলে সেটাকে অবহেলা করবেন না, মানে ইরেসপেক্টিভ অফ এজেস, সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমি একটু লগ্নভিত্তিক আপনাদের বলে দিই, খুব সংক্ষেপে বলবো, যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা বলবো শুধুমাত্র। মেষ লগ্নের ক্ষেত্রে চেষ্টা করবেন, যারা বিভিন্ন রকম ডেটা রেকর্ডিং বা ক্লারিক্যাল কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব সাবধান। যারা হিসেব রাখছেন, অন্যের পয়সার হিসেব রাখছেন, বাড়িতেও যারা ধরুন পয়সা ক্যাশ ডিলিং করছেন দৈনন্দিন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব মেটিকুলাস থাকার চেষ্টা করবেন এবং হিসেবপত্র ঠিকমতো দেওয়া নেওয়া এগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবেন। এবং যতটা সম্ভব কোনো জায়গায় যদি ভুল ভ্রান্তি হয়, সেটা প্রথম থেকে একবার মেলানোর চেষ্টা করবেন। যারা সফটওয়্যার চালাতে পারেন, প্রপারলি কম্পিউটার চালাতে পারেন, তারা মেশিনে রাখবেন, এক্সেলে রেখে দেবেন, সেখান থেকে কাজ করতে সুবিধে হবে। আর যারা ম্যানুয়ালও করেন, তারাও কিন্তু সেই জায়গাটা মেনটেন করবার চেষ্টা করবেন। পায়ের তলা, ফিট অংশ থেকে সাবধান। আর যাদের পায়ের যে নখ আছে এবং ফ্যালাঞ্জেস আছে, সেই অংশে যদি কোনো ত্রুটি থাকে, সেই অংশ থেকেও কিন্তু অ্যালার্ট থাকবে। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, এই সময় এমন কিছু খবর আসতে পারে যেটা আপাত দৃষ্টিতে খুব চিত্তাকর্ষক বলে মনে হলেও পরবর্তীকালে ব্যাপারটা কিন্তু সেই রিদমটা ধরে রাখতে পারবে না, এবং বহু ক্ষেত্রে মনে হবে যে আপনি মানে আপনার এই সময় মনে হবে, ইট অ্যাপিয়ার্স টু বি, যে আপনি একটা অদ্ভুত ধরনের হ্যালুসিনেশনের মধ্যে আছেন এবং কোথা থেকে কি হচ্ছে তার কোনো প্রপার যে একটা রিদম মেনটেন, সেটা কিন্তু নাও হতে পারে এই সময়তে। সেই বিষয়ে একটু সাবধান থাকবেন। সন্তানদের সাথে সম্পর্ক বেটার রাখবেন। যদি আপনার একের বেশি সন্তান থাকে, তাহলে বড় সন্তানের প্রতি ভীষণ দায়িত্বশীল থাকবেন এবং বাড়ির যে পরিবেশ আছে সেটা আপ্রাণ চেষ্টা করবেন যেন সেখানে শান্তি বজায় থাকে, বা এনি হুকস অ্যান্ড ক্রুকস কোনোভাবে যেন সেখানে, যদি এরমও হয় যে আপনাকে একটু অপমানিত হয়েও সহ্য করতে হচ্ছে, তাহলেও কিন্তু সেই মূল্যটা দেওয়ার চেষ্টা করবেন। যাদের প্রস্টেট রিলেটেড প্রবলেম আছে এবং কিডনি রিলেটেড সমস্যা রয়েছে, ইভেন যাদের অত্যন্ত সুগার ফ্লাকচুয়েশন হয়, তারা কিন্তু বেশ সাবধানতা অবলম্বন করবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, ভেরি কেয়ারফুল। আমি সেটা সারা বছরের যে আছে, বছর বলছি, মাসের ক্ষেত্রে
সেক্ষেত্রে আমি বলে দিয়েছি যে কর্মক্ষেত্রে কিন্তু আপনার বসের সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন, এবং কোনোভাবে এই সময় কোনো চাকরি রিলেটেড, ব্যবসা রিলেটেড, অর্থাৎ যেটা আপনার কর্ম, যার মাধ্যমে আপনি জীবনযাপন করেন, সেই জায়গাটার কোনো কিছু চেঞ্জ বা করবার চেষ্টা করবেন না। মানে আমি বলছি শতকরা 98% লোকেদের ক্ষেত্রে 2% স্পেশাল হতে পারে। তো তাদের ক্ষেত্রে যদি তারা জানেন বা ছকের ক্ষেত্রে সেরকম কারোর নির্দেশ থাকে, সেক্ষেত্রে আমি কিছু বলবো না, কিন্তু আমি জেনারেলাইজ করে বলছি জায়গাটা গন্ডগোল আছে। এবং যত রাখবেন নিজের যে ইগো, টেম্পারমেন্ট, সেটাকে কিন্তু কাম ডাউন করবার চেষ্টা করবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে। মানে তিল থেকে তালে পরিণত হয়ে যেতে পারে জিনিসটা। হ্যাঁ, অনেক ভালো কথাও টার্ন টু বি নেগেটিভ, মানে সেক্ষেত্রে তার মূল্য আপনাকে দিতে হতে পারে। এই সময় কোনো রকম কোনো অ্যাজিটেশন বা আপনি কোনো ভালো পোস্টিং চাইছেন, এরকম কিছু আপনার সিনিয়র অথরিটিকে বললেন আমাকে বাড়ির সামনে দেওয়া হোক বা দূরে দেওয়া হোক, যেটা আপনার প্রিভিলেজ, কিছু করতে যাবেন না, জাস্ট নিঃশব্দে কাজ করুন, কাজ করে বাড়ি চলে আসুন। ব্যবসা করলেও তাই, সেলফ এমপ্লয়েড হলেও তাই, এরকম স্টেটাস চেঞ্জ করবেন না। আর একটা জিনিস মিথুনের ক্ষেত্রে বলবো, যারা ভেহিকেল চালান বা ধরুন যারা হেভি ভেহিকেলও চালান, এরকম কিছু মানুষ যারা বিদেশে যান, বিভিন্ন রকম ভেহিকেল চালান, হেভি ভেহিকেল, তো তারা কিন্তু খুব সাবধান নিবেন। যারা পোর্টে কাজ করছেন বা ধরুন হাই সিতে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম সাবধানতা অবলম্বন করবে। কর্কটের ক্ষেত্রে বলে দিই, প্রথম কথা হচ্ছে টাকা পয়সা দেওয়া নেওয়ার ক্ষেত্রে, বিশেষত সেটা যদি অনলাইন হয়, এরকম কিছু হয়, সেক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করবেন। মানে স্বচ্ছতা মানে কেয়ারফুল থাকা আর কি, আমার ওয়ার্ডটা ভুল হয়েছে, কেয়ারফুল থাকবেন। মানে সেক্ষেত্রে কিন্তু পয়সা কোনোভাবে মিসলিডিং হয়ে যাওয়া বা যে অ্যাকাউন্টে পাঠাচ্ছেন সেখান থেকে চলে যাওয়া, বা ধরুন স্টেটমেন্ট বার করছেন সেটা ঠিক মতো না আসা, এই রিগার্ডিং। যারা মনে করছেন বিভিন্ন ট্যাক্স প্রদেয় আছে, কোনো জায়গায় কোনো টাকা পয়সা কাটাবেন, যেহেতু এটা মার্চ মাসটা উইল বি দ্য লাস্ট মান্থ, বিশেষত প্রথম 15 দিন, তারা কিন্তু এই সময় কাজগুলো খুব দক্ষতার সাথে করবেন। আর যদি আপনার কোনো হয়ে কোনো অ্যাকাউন্টেন্ট বা কেউ করে দেন, তাহলে তাকেও বলবেন দক্ষতার সাথে জিনিসটা যেন করে। আর একটা, আপনার যদি বিবাহিতা কন্যা থাকে, তাহলে আপনার সান ইন লর সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। এবং ইভেন যদি আপনাকে এরকমও হয় যে আপনি কোনো অভিযোগ পেলেন, জিনিসটা হয়তো খুব আমি নেগেটিভ অর্থে বলছি, পেলেন, তাহলেও কিন্তু মাথা ঠান্ডা রেখে খুব ওয়াইজলি, মানে বাই ডিসকাশন জিনিসটাকে মেটানোর চেষ্টা করবেন, যতক্ষণ পর্যন্ত একটা সীমার মধ্যে ব্যাপারটা আছে, এটুকু কিন্তু মেনটেন করবেন, পিস মেনটেন করবেন। রাস্তাঘাটেও কিন্তু পিস মেনটেন করবেন, না হলে কিন্তু ছোটোখাটো বিবাদ বিসম্বাদের মধ্যে কোনোভাবে জড়িয়ে পড়তে পারেন। হার্টের যাদের প্রবলেম আছে তারা কিন্তু বেশ কেয়ারফুল থাকবে, যেরকম ডাক্তারবাবু আপনাদের বলেছে। আর যাদের মিল্ক প্রোডাক্ট থেকে কোনো সমস্যা রয়েছে বা ডিরেক্ট দুধ থেকেও কোনো সমস্যা রয়েছে, তারা যদি সেরকম কোনো ফরবিডেন থাকে কোনো চিকিৎসকের দ্বারা, সেটা মেনটেন করবেন এ সময়। অর্থাৎ খাদ্যটাই পুরো মেনটেন করবেন, যেরকমভাবে বলা হয়েছে আপনাদের। সিংহলগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন বুধের এই বকরি দশা আপাত দৃষ্টিতে দুটো জায়গাতে এফেক্ট করবে। সেটা প্রথম, যারা বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করছেন বা শেয়ার বাজারে কাজ করছেন, কোনো ধরুন কোনো ব্যাংক বা কোনো বিমা সেক্টরে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব কেয়ারফুল থাকবেন। বিশেষত কোনো লোন স্যাংশন বা ধরুন কেউ মানে মারা গেছেন, তার টাকা পয়সা, তার যিনি লিগাল হায়ারার্কির আছেন তাকে বুঝিয়ে দেওয়া ঠিক মতো, এরকম কোনো কাজকর্মের সাথে যদি আপনি যুক্ত থাকেন, ভেরি কেয়ারফুল। ডকুমেন্টেশনের কাজ খুব বুঝে করবেন। চিঠি চাপাটি যারা বিভিন্ন জায়গায় পাঠানো বা একজন কোঅর্ডিনেটর হিসাবে কাজ করেন, তারাও কিন্তু এই ব্যাপারগুলোকে মেনটেন করবেন, নাহলে কিন্তু ভুলভ্রান্তি হতে পারে, অনিচ্ছাকৃত ভুল হতে পারে। কোমর থেকে পা পর্যন্ত অংশের দিকে যত্ন রাখবেন। যারা কোনোভাবে বিভিন্ন রকম
কিডনি রিলেটেড, প্রস্টেট রিলেটেড, ইউরিনারি ট্র্যাক রিলেটেড, বা ধরুন আপনার ফিমেলদের ক্ষেত্রে গাইনি রিলেটেড বা পাইলস ফিশার রিলেটেড কোনো প্রবলেম ভোগ করে, বা লোয়ার ইন্টেস্টাইনে জায়গায় গন্ডগোল আছে, ডাক্তারবাবু বলেছেন ওষুধপত্র খান, গল ব্লাডারের সমস্যা রয়েছে, তারা কিন্তু এ সময় কেয়ারফুল থাকবেন, অ্যাজ পার ডক্টরস ভিশন থাকবেন। আপনারা কিন্তু একটা জিনিস এক্ষেত্রে বলি, যেহেতু শনি আপনাদের 7th হাউসে আছে এবং শনির দ্বিতীয় বুধ আছে, যদিও ডেবিলিটেটেড থাকবে, প্রাথমিক ক্ষেত্রে নিজভঙ্গ হচ্ছে না, তো ডেবিলিটেটেড থাকবে, তো সেক্ষেত্রে বলবো একটা জিনিসই শুধু, যে ওয়াইফের কিন্তু এ সময় যদি দেখেন যে কর্মক্ষেত্রে কোনো ডিস্টারবেন্স হচ্ছে বা ওয়াইফের বাড়ি থেকে কোনো রকম এমন কিছু কথা বলছে, আমি কিন্তু ওয়াইফ বলছি মনে রাখবেন, তার মানে স্পেশালি পুরুষদের বলছি, আপনি সেটাকে খুব বুদ্ধির সাথে ডিল করবার চেষ্টা করবেন রাদার দ্যান অতিরিক্ত উত্তেজনা। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন এই সময় আপনাকে শারীরিকভাবে অত্যন্ত ক্লেশকর সময় দেবে, হ্যাঁ, ইভেন কন্যা রাশিও যাদের আছে তাদের ক্ষেত্রেও বলছি, শারীরিক স্পেশালি আপার চেস্টে, ডাইজেশন পার্টে, বা ধরুন গলা অংশে, থাইরয়েড অংশে, যেরকম মানে বডির ইন্টারনাল পোর্শন, গলা থেকে নাভি পর্যন্ত অংশে, সেটা শ্বাস প্রশ্বাসজনিত হোক, বা বয়স যদি একটু বেশি হয় তাহলে হার্ট রিলেটেডও হবে, ইভেন ব্লাড রিলেটেড জায়গাতেও সমস্যা করতে পারে, কোনোভাবে ব্লাড ইনফেকশন চলে আসা কোনো রকম, বা ধরুন কোনো ডিজিজ, হয়তো কোনো ভাইরাস ব্যাকটেরিয়া অনেকদিন ধরে শরীরে ছিল, হঠাৎ করে সেটা আপনার কোনো উইকনেস পেয়ে সেটা একটু প্রলিফারেট করছে, তো সেই রিগার্ডিং কোনো সমস্যা দেখলে আমার কথা হচ্ছে দেরি করবেন না, মানে দেন অ্যান্ড দেয়ার ডক্টরের শরণাপন্ন হবেন। এবং রিলেশনশিপ, আপনি জাতক জাতিকা যেরকমই হন, আপনি বিবাহিত হন অবিবাহিত হন, যেরকম ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু যেগুলো খুব কাছের সম্পর্ক তাদের ক্ষেত্রে কিন্তু খুব টেক কেয়ার করবেন, না হলে কিন্তু আপনার ইগো প্রবলেমের জন্য আপনার সম্পর্ক একদম ডিস্ট্রয় হয়ে যাবে, একদম ডিস্ট্রয় হয়ে যাবে। যদি খারাপ দশায় থাকেন তাহলে কিন্তু রিভাইভ করার সম্ভাবনাও কম আছে, কিন্তু এটা খেয়াল রাখবেন। সুতরাং যে ইগোকে কাম ডাউন করবেন। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, যারা ভেহিকেল চালান বা যারা ধরুন অফিস যাচ্ছেন বা ব্যবসার ক্ষেত্রে যাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, খুব সাবধান এই সময়টা মানে আমি অন্তত 15 তারিখ পর্যন্ত বলছি, 15th মার্চ। নাম্বার 2 হচ্ছে যারা বিভিন্ন রকম লোন আছে, ঋণ আছে, এরকম কোনো স্টেটে আপনি রয়েছেন, আপনার উপরে কিন্তু এই সময় প্রেশার আসবে টু রিপে দা লোন। তো সেটা সিংহের ক্ষেত্রেও আসবে, কিন্তু সিংহের ক্ষেত্রে কম আসবে কম্পারেটিভলি। সেটাকে যদি দশা ভালো থাকে ট্যাকেল করা যেতে পারে, কিন্তু তুলার ক্ষেত্রে কিন্তু স্ট্রং দশা হলেও বেশ চাপ আসবে, আর দশা উইক হলে তো কোনো কথাই নেই। বিশেষত আপনি যদি উইক দশা, মানে আমি নেগেটিভ বলছি না, রাহু কেতুর প্রশ্নই আসছি না, যদি নর্মাল মনে করুন আপনি শুক্রের দশা, অ্যাসেন্ডেন্টের দশা ভোগ করছেন, বুধের দশা ভোগ করছেন, বা ধরুন চন্দ্রের দশা ভোগ করছেন, খুব প্রেশার আসবে। কিন্তু আমি অন্তর্দশার দিকে আর যাচ্ছি না, তো ডিল করবেন খুব সাবধানে এ সময়। বিশেষত যাদের ক্ষেত্রে মর্টগেজ এরকম জাতীয় কোনো জিনিসপত্র আছে তারা কিন্তু খুব সাবধানে ডিল করবেন। হেভি মানে প্রেশার আসতে পারে যে আপনাকে ইমিডিয়েট টাকা দিতে হবে, না হলে কিন্তু জিনিসটা আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে, এরকম একটা স্টেট তৈরি হতে পারে। তো খুব কৌশলে, তেমন হলে কোনো কৌশলীর সাথে কথা বলে বিষয়টিকে ট্যাকল করবার চেষ্টা করবে। আর নাম্বার 2 হচ্ছে নিজের অফিসে যেখানে কাজ করছেন, এটা আমি চাকরি প্রার্থীদের জন্য বলছি, সেখানে কিন্তু আপনার পরিবেশ চারপাশে সেটাকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে মেনটেন করবার চেষ্টা করবেন, কোনোভাবে যেন সেটা আপনার দৃষ্টি মানে অগোচরে না হয়, কিন্তু কোনো রিয়াকশন করবেন না। অর্থাৎ আপনার এগেনস্টে কিন্তু কলিউশন বা ছোটোখাটো ব্যাকস্টিয়ার গসিপ হতে পারে। যদি খারাপ দশায় থাকে তাহলে কিন্তু ডেফামেশন পর্যন্ত হতে পারে।
আর অপোজিট জেন্ডারের থেকে কিন্তু সাবধানে থাকবেন। বিশেষত আপনি যদি মেল হন তাহলে ফিমেল থেকে আপনার ডিলিংয়ের ক্ষেত্রে পরিশীলিত এবং পার্লামেন্টারি বিহেভিয়ার কিন্তু মেনটেন করবার চেষ্টা করবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, অসম্ভব এক্সপেন্ডিচার বাড়বে, এক্সপেন্ডিচারকে কন্ট্রোল করতে পারবেন না, এবং অত্যন্ত যদি 100 টাকা মানে এক্সপেন্ডিচার আপনার হয় তাহলে দেখবেন যে খারাপ দশা থাকলে 90 টাকাই খারাপ হতে পারে তার মধ্যে, আর দশা যদি একটু বেটার থাকে তাহলে মোটামুটি 55 থেকে 70 টাকা পর্যন্তই অ্যাবোর্টিভ এক্সপেন্ডিচার হবে, যার কোনো মানে নেই, দিশাহীন এক্সপেন্ডিচার হবে। তো সেটার প্রতি খেয়াল রাখবেন। একমাত্র শরীর বা বাচ্চাদের উচ্চশিক্ষা সংক্রান্ত একটা খরচা ওই সময় আপনার দৃষ্ট হচ্ছে, তো সেটা ব্যতি রেখে অন্যান্য জায়গায় খরচ কিন্তু কাটেল করবার চেষ্টা করবেন। শরীরের ক্ষেত্রে বলবো লিভার এবং প্যানক্রিয়াস দুটোরই যত্ন নেবেন। আপনার যেরকমই থাক না কেন, ডাক্তারবাবু বলুন বা না বলুন, আপনি যেটা চেষ্টা করবেন খাওয়া দাওয়াকে কন্ট্রোল করে হালকা খাবার খাওয়া, ফল যেগুলো আপনার ক্ষেত্রে অ্যালাউ করা আছে এরকম কোনো খাবার খাওয়া, কিন্তু ইজি, যেগুলো ডাইজেশন খুব ইজি হয়, সহজে হয়, সহজ পাচ্য সেটা। আর রাত জাগবেন না কোনোভাবে এই সময়, মানে প্রথম 15 ডেজ, তাহলে কিন্তু ডাইজেশনে ভীষণভাবে এফেক্ট হবে। ধনু লগ্নের ক্ষেত্রে বলি, যাদের নার্ভাস সিস্টেমে সমস্যা আছে এবং নার্ভাস সিস্টেম, রিউমেটয়েড, অর্থোআর্থারাইটিস, রিউমেটয়েড আর্থারাইটিস, জয়েন্ট পেইন খুব বেড়ে যাবে, কিন্তু ইভেন নার্ভাস সিস্টেমও কিন্তু বেশ পেইনফুল জায়গায় নিয়ে যাবে। যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে মনে করুন বাতের সমস্যায় ভুগছেন, কোনোভাবে তার হচ্ছে না, রেমিশন হচ্ছে না, এই সময়টা কিন্তু কষ্ট দেবে। অ্যাকচুয়ালি কষ্টটা এপ্রিলের 20 তারিখ অবধি থাকবে, তারপরে আস্তে আস্তে কমবে, কিন্তু আমি প্রথম 15 দিন বলছি, সুতরাং এই সময়টাই। তার সাথে যাদের চোখের সমস্যা আছে, যাদের ক্ষেত্রে মনে করুন ব্যাক, পিঠের দিকে স্কিনের সমস্যা, বা ধরুন থাই পোর্শনে বা কাফ পোর্শনে স্কিনের সমস্যা আছে, যারা মনে করুন ছোট ছেলে মেয়ে আছে যারা ফুটবল খেলে, পায়ে কোনোভাবে, পায়ের মানে পায়ের ফুট অংশ, এখানে কোনো চোট আঘাত পেয়েছে, ব্যাপারগুলোকে খুব লাইটলি নেবেন না। যদি বাচ্চা বলে যে না ব্যথা করছে, কোনো সমস্যা হচ্ছে, তাহলে জিনিসটাকে চিন্তা করে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন, দেখিয়ে নেবেন তেমন হলে। আর হচ্ছে মিষ্টি জাতীয় খাবার বুঝে খাবেন, মানে সেটা যদি একমাত্র প্রেসক্রাইবড না হয় কোনো অথরাইজড চিকিৎসকের দ্বারা, তাহলে কিন্তু বুঝে খাবেন সেটা, মিষ্টি জাতীয় খাবার। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে এক্সপেন্ডিচার বাড়বে, ইনকাম কমবে, এবং কমবে শুধু নয়, ইনকামটা কিন্তু বেশ কমে আসবে, এবং বেশ আপনাকে রেশারেশি বা আপনি যদি ব্যবসা করেন বেশ কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হবে। অর্থাৎ আপনার প্রোডাক্টটা সমাজে প্রতিষ্ঠিত করতে কিন্তু আপনাকে বেশ স্ট্রেস দিতে হবে, বেগ পেতে হবে। তো সেই ব্যাপারে একটু স্ট্রেস যাবে, কিছু করার নেই। সেই জন্য এক্সপেন্ডিচারটা একমাত্র খুব দরকারি জায়গা ছাড়া সেখানে না করারই চেষ্টা করবেন। বাড়িতে কিন্তু কোনো শুভ সংবাদ আসার যোগ আছে এই সময়, বা কোনো আনম্যারিড কেউ যদি থাকেন তাদের বিবাহ সংক্রান্ত কথাবার্তা এ সময় হতে পারে। সন্তান সন্ততি বা সন্তান সন্ততির ঘরে সন্তান সন্ততি আসারও কিন্তু যোগ আছে। যারা কোনোভাবে কোনো নদী পার হন বা ধরুন কোনো জলের মধ্যে দিয়ে যাতায়াত করেন, তারা সেক্ষেত্রে লঞ্চে পার হচ্ছেন বা নৌকোতে, তো তারা কিন্তু যে ধরনের সেফটি প্রিকশন সেখানে নিতে হয় সেগুলো কিন্তু প্রপারলি নেওয়ার চেষ্টা করবেন। আর একটা হচ্ছে, যদি দেখেন যে কখনো মেঘ করেছে আকাশে, বজ্রবিদ্যুৎ হতে পারে, তবে বিদ্যুতের থেকে কিন্তু সতর্ক থাকবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে খরচ এবং ইনকাম দুটোই কিন্তু ডিসপ্রপোর্শনেট ওয়েতে হবে। অর্থাৎ যখন ইনকাম বাড়বে তখন খরচ আপনি হয়তো সেই সময় খরচ করবেন না, তার মানে এটা নয় যে টাকাটা আপনি সেভও করতে পারবেন খুব বেটারভাবে। আবার যখন ইনকাম
কম হচ্ছে তখন এক্সপেন্ডিচারের প্রেশার আসতে পারে, এবং তার জন্য কিন্তু একটা অদ্ভুত রিভার্স রিসাইক্লিং প্রসেসের মধ্যে আপনি চলে যেতে পারেন, যেটা আপনার টেনশন বাড়াতে পারে, এবং আপনি একটু হট টকে জড়িয়ে যেতে পারেন। সেক্ষেত্রে বিশেষ যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি আছে। শনি যদি অ্যাকচুয়ালি উইক হয় তাহলে কিন্তু আপনি বেশ হট টকের মধ্যে সময় কিন্তু জড়িয়ে যেতে পারেন, সে ব্যাপারে সাবধান থাকবেন বেশ। আর শনি যদি স্ট্রং হয় তাহলে ভেতরে ভেতরে সেই জিনিসটা হবে, যেটা কিন্তু আপনার বোধ ব্লাড প্রেশার, সুগার বা রিগার্ডিং পালস রিগার্ডিং কিন্তু সমস্যা করতে পারে। যাদের শরীরে কোনোভাবে কোনো ফরেন বডি আছে, মানে পেসমেকার বা এই জাতীয় কোনো অ্যাপারেটাস বসানো রয়েছে, তারা কিন্তু চিকিৎসকের নির্দেশ প্রপারলি মেনে চলবে। শরীর ঠান্ডা করে এরকম খাবার খাবেন, আমি জেনারেল বলছি, কিন্তু আপনার ক্ষেত্রে যদি চিকিৎসকের সেরকম পারমিশন থাকে তবেই বুঝে খাবেন, উনি যদি বারণ করেন তাহলে খাবেন না। তবে আমি বলবো শরীর ঠান্ডা করে এরকম খাবার খাবেন, এবং তরল জাতীয় খাবার একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন, যাতে শরীর প্রপারলি হাইড্রেটেড থাকে। মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে এই সময় কিন্তু অত্যন্ত ক্লেশকর, এবং সব থেকে বড় কথা অত্যন্ত চিন্তা এবং উদ্বিগ্নতার মধ্যে দিয়ে আপনার পথ অগ্রসর হবে। প্রচুর চিন্তা মাথায় আসবে, সেই চিন্তাকে আপনি এক্সিকিউট করবার চেষ্টা করবেন। পার্টলি ভালো দশা থাকলে কিছুটা ফুলফিল হবে, কিছুটা হবে না। যখনই হবে না, ডিপ্রেশনও কিন্তু ভীষণ বাড়বে। পুরনো কোনো সম্পর্ক কিন্তু এই সময় রিইউনিয়ন হওয়ার যোগ আছে খুব ভালোভাবে, যেটা ধরুন কোনো কারণে ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারির ধরুন 20 তারিখ পর্যন্ত কোনোভাবে আইসোলেটেড হয়ে থাকে, এটা রিইউনিয়ন হওয়ার যোগ আছে। বিশেষত আপনি যদি বৃহস্পতির দশার প্রথম দিকে থাকেন এই সময়, এবং বয়স যদি মোটামুটি ধরুন 42 এর মধ্যে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সেটা বেটার ফল আপনাকে দেবে। শরীরের বিষয়ে নজর দেবেন, বিশেষত আপার চেস্ট পোর্শনে, থ্রোট পোর্শনে, ইভেন আইজ পোর্শনেও নজর দেবেন। ভীষণ রকম ইনডাইজেশনও মানে হবে, তার ফলে হালকা খাবে যতটা সম্ভব, এবং যাদের বয়স 49-এর ওপরে আছে তারা কিন্তু খাওয়া দাওয়াকে ভীষণভাবে নজর দেবেন। চিকিৎসকের পরামর্শের বাইরে কিন্তু কখনো যাওয়ার চেষ্টা করবেন না। যারা একটু নিচু হয়ে কাজ করেন কোনো রকমে, দেখবেন যারা ধান রোয়ে বা গার্ডেনিংয়ের কাজ করছে নিচু হয়ে, তাদের কিন্তু কোমর পোর্শনে এই সময় খুব গন্ডগোল হতে পারে, বা ভারী জিনিস তোলা, লক হয়ে যাওয়া, বা কোমর থেকে হাঁটু পর্যন্ত অর্থোপেডিক সমস্যা দেখা দিতে পারে। ইভেন সার্ভাইকাল পোর্শনেও কিন্তু বা শোল্ডার পোর্শনেও কিন্তু দেখা দিতে পারে। সাবধান থাকবেন। লাংসে যাদের উইকনেস আছে তারাও কিন্তু সর্দি কাশি থেকে এই সময় সাবধানে থাকবেন। ভালো থাকবেন প্রত্যেকে।